স্টুডেন্টস, ক্লাস 10 এর ভূগোল পরপর করে দিচ্ছি তোমাদের চ্যাপ্টার 5 এর আজকে পরিচ্ছেদ 2 মানে পার্ট 2। দেখো এখানে আছে ভারতের ভূপ্রকৃতি। আমরা আমাদের চারপাশে তাকালে প্রকৃতির রূপের অনেক বৈচিত্র্য দেখতে পাই। কোথাও উঁচু পর্বতমালা, কোথাও মাইলের পর মাইল বালি দিয়ে ঘেরা মরুভূমি, কোথাও মাঝারি উঁচু টিলা, আবার কোথাও দিগন্ত বিস্তৃত সবুজ সমভূমি। এগুলোকে এক কথায় বলা যায় ভূপ্রকৃতি। আমাদের দেশে সব ধরনের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য দেখা যায়, যা কোনো মহাদেশের ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের সঙ্গে তুলনা করা যায়। মহাদেশের সঙ্গে তুলনীয় বলে ভারত পৃথিবীর অন্যতম উপমহাদেশ। ভারত পৃথিবীর অন্যতম উপমহাদেশ কারণ মহাদেশের সঙ্গে তুলনা করা যায়। কি হিসেবে তুলনা করা যায়? ভারতের কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও সমভূমি, ঠিক আছে। যেমন পুরুলিয়ায় পার্বত্য অঞ্চল একরকম, আবার দার্জিলিং এর পার্বত্য অঞ্চল আর এক রকম, হ্যাঁ। আবার উত্তর চব্বিশ পরগনা বা এইদিকে দেখো সমতল ভূমি, ঠিক আছে। বিভিন্ন জায়গায়, পশ্চিম বাংলায় দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে। তাহলে সমগ্র ভারতে তো কোথাও দেখো মরুভূমি, কোথাও আবার রাজস্থানে যেমন মরুভূমি, আবার কোথাও শুধু পাহাড়, ঠিক আছে, এরকম আর কি। ভারতের ভূপ্রকৃতি বিভাগসমূহ। ভারতের ভূপ্রকৃতিকে প্রধান 5 ভাগে ভাগ করা হয়, যথা 1 হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, 2 উত্তরের সমভূমি অঞ্চল, 3 উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 উপকূলীয় সমভূমি অঞ্চল, আর 5 হচ্ছে দ্বীপপুঞ্জ। এটা তোমাদের মাথায় রাখতে হবে। আরেকবার শোনো, ভারতের ভূপ্রকৃতিকে প্রধানত 5 ভাগে ভাগ করা হয়। 1 হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, 2 উত্তরের সমভূমি অঞ্চল, 3 উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 উপকূলীয় সমভূমি অঞ্চল, 5 দ্বীপপুঞ্জ। প্রথমে দেখো উত্তরের পার্বত্য অঞ্চল। উত্তরের পার্বত্য অঞ্চল পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত সুবিশাল হিমালয়, লাদাখ ও কারাকোরাম পর্বত নিয়ে গঠিত। এদের মধ্যে হিমালয় পর্বতমালার ব্যাপ্তি সর্বাপেক্ষা বেশি। হিমালয়ের এই বিশাল ব্যাপ্তির জন্য উত্তরের পার্বত্য অঞ্চলকে হিমালয়ের পার্বত্য অঞ্চলও বলা হয়। যেহেতু হিমালয়টাই সবচেয়ে বিশাল ব্যাপ্তি, সেই জন্য এই নামটাই হচ্ছে হিমালয়ের নামের সাথে হিমালয়ের পার্বত্য অঞ্চল। এবার দেখো অবস্থান ও বিস্তার। পৃথিবীর উচ্চতম এই নবীন ভঙ্গিল পর্বতটি ভারতে উত্তর পূর্ব থেকে পশ্চিমে প্রসারিত। উত্তর পশ্চিমে পামির গ্রন্থি থেকে এই পর্বত দক্ষিণ পূর্ব দিকে ধনুকের মতো বাঁক নিয়ে প্রসারিত হয়েছে। হিমালয়ের পশ্চিমে নাঙ্গা পর্বত, যেটা সিন্ধু গিরিখাত আর কি, থেকে পূর্বে নামচা বারওয়া, যেটা ব্রহ্মপুত্র গিরিখাত পর্যন্ত দৈর্ঘ্য বরাবর 2400 কিলোমিটার এবং উত্তর থেকে দক্ষিণে প্রস্থ বরাবর 200 থেকে প্রায় 500 কিলোমিটার বিস্তৃত। এবার দেখো হিমালয়ের ভূপ্রকৃতি কেমন। হিমালয়ের ভূপ্রকৃতিকে প্রস্থ বরাবর ও দৈর্ঘ্য বরাবর ব্যাখ্যা করা হয়। প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি কেমন? সৃষ্টির শুরু থেকে প্রবল ভূ আলোড়নে টেথিসের পলিতে যেমন যেমন পর্যায়ে ভাঁজ পড়েছে, হিমালয় পর্বতের বিভিন্ন অংশ তেমন ভাবে বিভিন্ন উচ্চতায় উত্থিত হয়েছে। উচ্চতা অনুসারে হিমালয় পর্বতকে উত্তর থেকে দক্ষিণে অর্থাৎ আড়াআড়ি ভাবে 4টি ভাগে ভাগ করা যায়। এক যেমন শিবালিক হিমালয়, হিমাচল হিমালয়, হিমাদ্রি হিমালয় এবং তেথিস হিমালয়। তাহলে হিমালয়ের কয়টি ভাগ? আড়াআড়ি ভাগ কয়টি ভাগ? 4টি ভাগ। একটা হচ্ছে শিবালিক হিমালয়, 2 হিমাচল হিমালয়, 3 হিমাদ্রি হিমালয় এবং 4 হচ্ছে তেথিস হিমালয়। এর মধ্যে তেথিস হিমালয়ের অংশটি ভারতবর্ষের পরিসীমার বাইরে তিব্বতে অবস্থিত। তাহলে তেথিস হিমালয়ের অংশটা কিন্তু ভারতে অবস্থিত। এটা কোথায় অবস্থিত? তিব্বতে অবস্থিত। প্রতিটি বিভাগকে নিচে আলোচনা করা হলো। প্রথমে হচ্ছে এক হচ্ছে দেখো শিবালিক বা বহি হিমালয়। হিমালয়ের দক্ষিণ প্রান্তে জম্মু কাশ্মীরের দক্ষিণাংশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের উত্তরাংশ, অরুণাচল প্রদেশ, মেঘালয় রাজ্যে শিবালিক পর্বতশ্রেণী বিস্তৃত। এর দৈর্ঘ্য 2400 কিলোমিটার, প্রস্থ পশ্চিম প্রান্তে 50 কিলোমিটার এবং পূর্ব প্রান্তে 15 কিলোমিটার। গড় উচ্চতা 600 থেকে 1500 মিটার। 20 লক্ষ থেকে 2 কোটি বছর আগে শেষ বা তৃতীয় ভূ আন্দোলনের সময় এটি সৃষ্টি হয়েছিল। কিন্তু ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য কি? এক হচ্ছে এটি হিমালয়ের নবীনতম অংশ। 2 পশ্চিমবঙ্গে শিবালিক পর্বতের তিস্তা এবং রায়ডক নদীর উপত্যকা অংশে প্রায় 80 থেকে 90 কিলোমিটার একটি ফাঁক দেখা যায়। 3 হচ্ছে শিবালিকের উত্তরে কয়েকটি উপত্যকা সৃষ্টি হয়েছে। উত্তরাখণ্ডে এগুলোকে দুন নামে পরিচিত, যেমন দেরাদুন, কোটাদুন, পাটলিদুন প্রভৃতি। তোমাদের প্রশ্ন আসে দুন কি? দুন কি যদি এই প্রশ্ন না আসে, তোমরা বলতে হবে শিবালিকের উত্তরে কয়েকটি উপত্যকা সৃষ্টি হয়েছে উত্তরাখণ্ডে, এগুলোকে দুন নামে পরিচিত, যেমন দেরাদুন, কোটাদুন, পাটলিদুন প্রভৃতি। 2 হচ্ছে হিমালয়, 2 এর নাম্বার আছে হিমালয় বা মধ্য হিমালয়। শিবালিক হিমালয় ও হিমাদ্রি হিমালয়ের মধ্যবর্তী অংশে পীর পাঞ্জাল, ধৌলাধর, নাকটিব্বা ও মুসৌরি পর্বতশ্রেণী হিমালয়ে
হিমাচল হিমালয়ের অংশরূপে অবস্থান করছে। এর দৈর্ঘ্য 2400 কিলোমিটার, প্রস্থ গড়ে 60 থেকে 80 কিলোমিটার, গড় উচ্চতা 3500 থেকে 4500 মিটার। 2.5 থেকে 3.0 মানে আড়াই থেকে আর কি 3 আর কি কোটি বছর আগে দ্বিতীয় ভূ আলোড়নের সময় এটি সৃষ্টি হয়েছিল। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কি? এক হচ্ছে মৃদু উত্তরমুখী ঢাল ও খাড়া দক্ষিণমুখী ঢালের অস্তিত্ব এখানে লক্ষণীয়। 2, পীর পাঞ্জাল ও জাস্কার পর্বতের মাঝে কাশ্মীর উপত্যকা 135 কিলোমিটার দীর্ঘ এবং 40 কিলোমিটার চওড়া কুলু ও কাংড়া উপত্যকা অবস্থিত। তোমাদের যদি প্রশ্ন আসে যে কাশ্মীর উপত্যকা কোথায় অবস্থিত, তোমাদের কাশ্মীর উপত্যকা অবস্থিত বলতে হবে পীর পাঞ্জাল ও জাস্কার পর্বতের মাঝে কাশ্মীর উপত্যকা কুলু কাংড়া উপত্যকা অবস্থিত। 3 হচ্ছে এখানকার প্রধান গিরিপথ পীর পাঞ্জাল, বানিহাল, রোটান। 4, এখানকার প্রধান হ্রদ সাততাল, নৈনিতাল, ভীমতাল। 3 হচ্ছে হিমাদ্রি বা প্রধান হিমালয়। হিমাচল হিমালয়ের উত্তরে ভারতের উত্তর প্রান্ত ও জম্মু কাশ্মীরের উত্তরাংশ বরাবর এই হিমালয় বিস্তৃত। দৈর্ঘ্য 2400 কিলোমিটার, প্রস্থ গড়ে 25 কিলোমিটার, গড় উচ্চতা 6100 মিটার। এটি হিমালয়ের সবচেয়ে উঁচু অংশ। 60 কোটি বছর আগে ইওসিন যুগে প্রথম ভূ আলোড়নের সময় এটি সৃষ্টি হয়েছিল। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কি? এক হচ্ছে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যেটার উচ্চতা কত? 8848 মিটার। তোমাদের প্রশ্ন আসতে পারে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? 8848 মিটার, সেটা এখানে অবস্থিত। এছাড়া কাঞ্চনজঙ্ঘা, মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা, কেদারনাথ, নন্দাদেবী, কামেট প্রভৃতি শৃঙ্গ অবস্থিত। 2 হচ্ছে প্রধান গিরিপথগুলি হলো জেলেপলা, নাথুলা, বুর্জিলা, শিবকিলা, ডুংরিলা বা মানা গিরিপথ ভারতের সর্বোচ্চ, যেমন 5608 মিটার, সেটা গিরিপথ। তাহলে ভারতের সর্বোচ্চ গিরিপথের নাম কি? তোমাদের যদি প্রশ্ন আসে লিখবে ডুংরিলা বা মানা গিরিপথ, ভারতের সর্বোচ্চ গিরিপথ। 4 হচ্ছে তেথিস হিমালয়। প্রধান হিমালয়ের উত্তরে জম্মু কাশ্মীরের উত্তরাংশ ও হিমাচল প্রদেশের সামান্য অংশে এই হিমালয় বিস্তৃত। এর দৈর্ঘ্য ভারতে প্রায় 1000 কিলোমিটার, প্রস্থ 40 থেকে 225 কিলোমিটার, গড় উচ্চতা 3000 মিটার। এই হিমালয়ের উত্থান শুরু 12 কোটি বছর আগে। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কি? এর প্রধান শৃঙ্গ গডউইন অস্টিন বা কেটু, উচ্চতা 8611 মিটার। এটি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। তোমাদের যদি প্রশ্ন আসে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, তাহলে তোমাদের লিখবে গডউইন অস্টিন বা কেটু, হচ্ছে উচ্চতা হচ্ছে 8611 মিটার, এটা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এই পর্বতকে বসুদা বা ধবল শীর্ষ বলা হয়। এবার দেখো দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি কি? হিমালয় পর্বতমালাকে পশ্চিম থেকে পূর্ব দিকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়। এক হচ্ছে পশ্চিম হিমালয়, 2 মধ্য হিমালয়, 3 পূর্ব হিমালয়। এবার দেখো 25টি বিভাগে নিচে আলোচনা করা হলো। এক হচ্ছে পশ্চিম হিমালয়। হিমালয় পর্বতমালার একেবারে পশ্চিমের বা বাম দিকের অংশ হলো পশ্চিম হিমালয়। এটি পশ্চিমে সিন্ধু নদীর উপত্যকা থেকে পূর্বে কালী নদীর উপত্যকা পর্যন্ত বিস্তৃত। এই পর্বতমালা 880 কিলোমিটার বিস্তৃত। পশ্চিম হিমালয় 3টি অংশে বিভক্ত। একটা হচ্ছে এ কাশ্মীর হিমালয়, 2 পাঞ্জাব ও হিমাচল হিমালয়, সি কুমায়ুন হিমালয়। কাশ্মীর হিমালয় কোন অংশ? কাশ্মীর হিমালয় হচ্ছে জম্মু ও কাশ্মীর রাজ্য জুড়ে কাশ্মীর হিমালয় অবস্থিত। পর্বতশ্রেণী কারাকোরাম পর্বতশ্রেণী, যার সর্বোচ্চ শৃঙ্গ হল কেটু, কিং অফ কারাকোরাম বা গডউইন অস্টিন। লাদাখ পর্বতশ্রেণী, জাস্কার পর্বতশ্রেণী, পীর পাঞ্জাল পর্বতশ্রেণী ও সবচেয়ে দক্ষিণে জম্মু ও পুঞ্চ পর্বতশ্রেণী। এখানকার গড় উচ্চতা 300 মিটার, 3000 মিটার। আর গিরিপথ পীর পাঞ্জাল, বানিহাল বা জহর জজিলা উপত্যকা কি? পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয়ের মাঝে কাশ্মীর উপত্যকা। মালভূমি জাস্কার ও কারাকোরাম পর্বতের মাঝে অবস্থিত ভারতের উচ্চতম মালভূমি লাদাখ। হিমালয় হ্রদ প্রধান হিমবাহগুলি হলো সিয়াচেন, ভারতের বৃহত্তম। হিমবাহগুলির মধ্যে ভারতের বৃহত্তম হিমালয় কোনটা? সিয়াচেন, ফেটচেঙ্কো, হিসপার, বাল্টারো প্রভৃতি। কাশ্মীর উপত্যকা রয়েছে বিখ্যাত উলার ও ডাল হ্রদ। তোমাদের যদি প্রশ্ন আসে উলার ও ডাল হ্রদ কোথায় অবস্থিত? কাশ্মীর উপত্যকা। বলবে কাশ্মীর উপত্যকা রয়েছে বিখ্যাত উলার ও ডাল হ্রদ। বি পাঞ্জাব ও হিমাচল হিমালয়। পাঞ্জাব ও হিমাচল প্রদেশে হিমালয়ের যে অংশ বিস্তৃত তাকে পাঞ্জাব ও হিমাচল হিমালয় বলে। প্রধান পর্বত ধওলাধর, নাকটিব্বা ও মুসৌরি। প্রধান উপত্যকা কুলু, কাংড়া, লাহুল ও স্পিতি। প্রধান গিরিপথ রোটাং। সে হচ্ছে কুমায়ুন হিমালয়। পশ্চিমে শতদ্রু নদী ও পূর্বে কালী নদীর মাঝখানে উত্তরাখণ্ডে কুমায়ুন হিমালয় অবস্থিত। পর্বতসমূহ মুসৌরি ও নাকটিব্বা হলো প্রধান পর্বত। নন্দাদেবী এখানকার উচ্চতম শৃঙ্গ। কুমায়ুন হিমালয়ের উচ্চতম শৃঙ্গ নন্দাদেবী, সেটা 7817 মিটার উচ্চতা আর কি। কামেট ও ত্রিশূল হলো প্রধান শৃঙ্গ।
উপত্যকা হ্রদ এখানকার উপত্যকা দুন নামে পরিচিত। উল্লেখযোগ্য উপত্যকা হলো দেরাদুন। হ্রদগুলি তাল নামে পরিচিত। এখানে যে হ্রদ সেগুলো কি নামে পরিচিত? তাল। তাহলে তাল কি? তাল হচ্ছে হ্রদ। এই যে হুমায়ুন হিমালয়ে যে হ্রদ আছে এগুলোকে তাল নামে পরিচিত। যেমন উল্লেখযোগ্য হ্রদ হলো নৈনিতাল। দেখো মধ্য হিমালয়। হিমালয়ের এই অংশে স্বাধীন রাষ্ট্র নেপাল অবস্থিত। এই অংশের প্রধান পর্বত শৃঙ্গ হল ধবলগিরি, অন্নপূর্ণা, গৌরীশঙ্কর, মাউন্ট এভারেস্ট, মাকালু প্রভৃতি। এবার এবার 3 হচ্ছে পূর্ব হিমালয়। দার্জিলিং জেলা সিকিম, অসম, অরুণাচল প্রদেশ পর্যন্ত পূর্ব হিমালয় বিস্তৃত। পশ্চিম দিকে তিস্তা ও পূর্ব দিকে ব্রহ্মপুত্র নদীর উপত্যকা পর্যন্ত প্রায় 720 কিলোমিটার পর্যন্ত এই হিমালয় প্রসারিত। সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা 8,598 মিটার। কাঞ্চনজঙ্ঘা ভারতের দ্বিতীয় উচ্চতম এবং পৃথিবীর তৃতীয় উচ্চতম গিরিশৃঙ্গ। তাহলে পৃথিবীর তৃতীয় উচ্চতম গিরিশৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর ভারতের কোনটা? ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সেটা উচ্চতা কত? 8,598 মিটার। তবে কাঞ্চনজঙ্ঘা ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। কিন্তু হিমালয় তো পুরো তো ভারতে নেই, নেপালেও আসে। তাহলে কাঞ্চনজঙ্ঘা ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। যদি ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ বলা হয় তবে বলতে হবে কিন্তু কাঞ্চনজঙ্ঘা। সিঙ্গালীলা, শৈলশিরা, দার্জিলিং ও নেপাল সীমান্তে অবস্থিত। অসম, অরুণাচল প্রদেশের হিমালয় অরুণাচল হিমালয় নামে পরিচিত। দেখো নামচা বারোয়া 7,756 মিটার, এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়া আছে কুলাকাংরি 7,538 মিটার ও চামলহরি 7,326 মিটার। এটা সব শৃঙ্গ। প্রধান গিরিপথ হল জেলেপলা, নাথুলা, বামলা, টুঙ্গা প্রভৃতি। পূর্বাচল বা হিমালয় পর্বতের পূর্ব প্রান্তের প্রসারিত বাহু। পূর্বাচল কি? পূর্বাচল হচ্ছে হিমালয়ের পূর্ব প্রান্তের প্রসারিত বাহু। অরুণাচল প্রদেশের নামচা বারোয়া থেকে হিমালয় বেঁকে দক্ষিণ পূর্ব দিকে প্রসারিত হয়েছে। পাটকই, নাগা, লুসাই ও কোহিমা এখানকার প্রধান পর্বত। নাগা পাহাড়ের সরামতি, যেটা উচ্চতা কত? 3,826 মিটার, এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। গারো, খাসি, জয়ন্তিয়া এই অঞ্চলে 3টি ক্ষয়জাত পাহাড়। এবার দেখো উত্তরের সমভূমি অঞ্চল। উত্তরের সমভূমি অঞ্চলকে প্রধান 2টি অংশে ভাগ করা। এক হচ্ছে রাজস্থানের মরু অঞ্চল, 2 উত্তর ভারতের নদী গঠিত সমভূমি। এক হচ্ছে রাজস্থানের মরু অঞ্চল। দেখো অবস্থান ও বিস্তার। আরাবল্লী পর্বতের পশ্চিমে রাজস্থানের মরু অঞ্চলটি অবস্থিত। এই মরুভূমির অতি সামান্য অংশ দক্ষিণে গুজরাট এবং উত্তরে পাঞ্জাব ও হরিয়ানার মধ্যে পড়ে। ভারতের মরু অঞ্চলটির ক্ষেত্রফল 1 থেকে 7.5 লক্ষ বর্গ কিলোমিটার। ভূপ্রকৃতি কি? পশ্চিমের মরু অঞ্চল একটি সমপ্রায় ভূমি যার গড় উচ্চতা 150 মিটার। ভূপ্রাকৃতিকভাবে এই সমভূমি প্রধান 2টি অংশ বিভক্ত, যথা মরুস্থলী ও বাগার। এই মরুভূমির পশ্চিমের বিশাল অংশ হল মরুস্থলী। এটি উদ্ভিদহীন, রুক্ষ, শুষ্ক এবং বালিয়াড়িতে পরিপূর্ণ অঞ্চল। মরুভূমির কথা আমাদের মাথায় আসলে তোমরা মনে হবে এখানে কি মরুভূমিতে উদ্ভিদ তেমন থাকে না, উদ্ভিদ রুক্ষ, শুষ্ক এবং বালিয়াড়ি পরিপূর্ণ, সেই জন্য তো এটা মরুভূমি। এই অংশের চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে। তোমাদের যদি প্রশ্ন আসে যে ধ্রিয়ান কি, তাহলে ধ্রিয়ান হচ্ছে চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে। মরুভূমির পূর্ব দিকে আরাবল্লী পর্বতের পাদদেশের স্বল্প বালুকাময় অংশকে বাগার বলে। আর বাগার কি যদি প্রশ্ন আসে, বাগার কি, এভাবে তাহলে বলবে মরুভূমির পূর্ব দিকে আরাবল্লী পর্বতের পাদদেশের স্বল্প বালুকাময় অংশকে বাগার বলে। তাহলে বাগার হচ্ছে স্বল্প বালুকাময় অংশ। এছাড়া বাগারের পূর্বাংশে পর্বত থেকে আগত নদী দ্বারা সৃষ্ট নদী বিধৌত কৃষিযোগ্য প্লাবনভূমি রোহি নামে পরিচিত। লুনি নদীর উত্তরাংশে বালুময় ক্ষুদ্র মরু অংশ থালি নামে পরিচিত। ক্ষুদ্র মরুর পশ্চিম প্রান্তে মরুস্থলীর সীমানা পর্যন্ত বালি ও শিলাখণ্ডে গঠিত শুষ্ক অংশটি হামাদা নামে পরিচিত। তোমাদের এটাও প্রশ্ন আসে, হামাদা কি? তাহলে হামাদা হচ্ছে ক্ষুদ্র মরুর পশ্চিম প্রান্তে মরুস্থলীর সীমানা পর্যন্ত বালি ও শিলাখণ্ড দিয়ে গঠিত শুষ্ক অংশটি হামাদা নামে পরিচিত। এবার 2 হচ্ছে দেখো উত্তর ভারতের নদী গঠিত সমভূমি। অবস্থান দেখো উত্তরে হিমালয় পর্বতমালার পাদদেশ থেকে দক্ষিণে উপদ্বীপীয় মালভূমির উত্তর অংশ পর্যন্ত এবং পশ্চিমে আরাবল্লী পর্বতের পূর্ব থেকে গঙ্গা নদীর মোহনা পর্যন্ত বিস্তৃত সমভূমি হল ভারতের বৃহত্তম সমভূমি। সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদ নদীদের প্রাচীনকাল থেকে বয়ে আনা পলি দিয়ে তৈরি হয়েছে এই সমভূমি। তাই এর নাম হয়েছে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি। কারণ এই 3টি নদী থেকে যে প্রাচীনকাল থেকে পলি বয়ে এসছে এবং সেই পলি জমা হয়ে এই সমভূমিগুলো তৈরি, সেই জন্য এখানে বলতে হচ্ছে নাম হয়েছে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি। বিস্তার কি? এই নদী গঠিত সমভূমিটি পশ্চিম থেকে পূর্ব দিকে 3,200 কিলোমিটার এবং উত্তর থেকে দক্ষিণে গড়ে প্রায় 150 থেকে 300 কিলোমিটার বিস্তৃত। এই সমভূমির গড় উচ্চতা 200 মিটার।
ভূপ্রকৃতি দেখো, উত্তরের নদী গঠিত সমভূমিকে আঞ্চলিকভাবে দৈর্ঘ্য বরাবর 3টি অংশে ভাগ করা যায়, যথা এক হচ্ছে সিন্ধু সমভূমি। সিন্ধু সমভূমি হচ্ছে আরাবল্লী পর্বতের পূর্বে রাজস্থানের সামান্য অংশ সমগ্র পাঞ্জাব ও হরিয়ানা নিয়ে এই সমভূমি গঠিত। এই সমভূমি দৈর্ঘ্যে প্রায় 640 কিলোমিটার ও প্রস্থে প্রায় 300 কিলোমিটার প্রসারিত। এই অঞ্চলটির গড় উচ্চতা 250 মিটার। এই সমভূমি অঞ্চলটি মূলত পঞ্চনদ অর্থাৎ শতুদ্র, বিপাশা, ইরাবতী, বিতস্তা, চন্দ্রভাগা নদীর পলি দ্বারা গঠিত। এই নদীগুলির মধ্যবর্তী স্থান দোয়াব নামে পরিচিত। তোমাদের যদি বলে পঞ্চনদ, পঞ্চনদ কি, তাহলে পঞ্চনদ হচ্ছে 5টি নদী আর কি, শতুদ্র, বিপাশা, ইরাবতী, বিতস্তা ও চন্দ্রভাগা। এই 5টি নদী হচ্ছে পঞ্চনদ। আর এই পঞ্চনদ যে পলি দ্বারা গঠিত, এই নদীর পলি দ্বারা গঠিত, এই নদীগুলির মধ্যবর্তী স্থান দোয়াব নামে পরিচিত। যেমন বিপাশা ও ইরাবতী নদীর মধ্যবর্তী বাড়ি দোয়াব, ইরাবতী ও বিতস্তা নদীর মধ্যবর্তী রেসনা দোয়াব ইত্যাদি। এই সমভূমির সুউচ্চ টিলাময় টিবিগুলি ধায়া নামে পরিচিত। এখানকার নবীন পলিগঠিত মৃত্তিকা অঞ্চল বেক নামে পরিচিত। এই সমভূমি অংশে শিবালিক পর্বতমালা থেকে আগত ছোট ছোট নদী দ্বারা যে ক্ষয়প্রাপ্ত ভূমিভাগ সৃষ্টি হয় তাকে স্থানীয় ভাষায় চোষ বা খোস নামে পরিচিত। তবে সব ছোট ছোট প্রশ্ন, চোষ বা খোস কি, এরকম আর কি। হচ্ছে গঙ্গা সমভূমি। সমগ্র গঙ্গা সমভূমিকে তাদের অবস্থান অনুসারে উচ্চ গঙ্গা, মধ্য গঙ্গা ও নিম্ন গঙ্গা সমভূমিতে ভাগ করা হয়। যেমন উচ্চ গঙ্গা সমভূমি, এই সমভূমিটি যমুনা নদীর বাম তীর থেকে এলাহাবাদ পর্যন্ত বিস্তৃত। এর গড় উচ্চতা 100 থেকে 300 মিটার। রামগঙ্গা, যমুনা, গোমতী, ঘরঘরা হলো এই অঞ্চলের প্রধান নদী। এই অঞ্চলের শিবালিকের পাদদেশে 8 থেকে 16 কিলোমিটার প্রস্থবিশিষ্ট নদীবাহিত নুড়ি, কাঁকর, বালি মিশ্রিত পলি দ্বারা গঠিত। এই অংশটিকে বলা হয় ভাবর। বিস্তার 8 থেকে 16 কিলোমিটার। ছোট বড় নুড়ি দ্বারা গঠিত এগুলো। এই অংশের নদী অন্তঃসলিলা রূপে প্রবাহিত হয়। ভারতের দক্ষিণে সমান্তরালে বিস্তৃত হলো তরাই অংশটি। বিস্তার 20 থেকে 30 কিলোমিটার। বালি পলি দ্বারা গঠিত, আর অন্তঃসলিলা এই অংশে আত্মপ্রকাশ করে। উচ্চ গঙ্গা সমভূমির পুরনো পলি দ্বারা গঠিত এই অংশটি হলো ভাঙর। কাকরযুক্ত কাদামাটি দ্বারা গঠিত হয়, একে নাম দেওয়া হয় কঙ্কর। আবার এখানকার নবীন পলি গঠিত সমভূমি খাদার নামে পরিচিত। এবার দেখো মধ্য গঙ্গা সমভূমি। এই সমভূমিটি এলাহাবাদ থেকে বিহারের পূর্ব সীমা পর্যন্ত বিস্তৃত। গড় উচ্চতা 150 মিটার। ঘরগড়া, গন্ড, কোশি হলো এই অঞ্চলের প্রধান নদী। এই অংশে সমভূমি গড় গভীরতা 2000 মিটার। হচ্ছে এই নদীগুলি প্রায় গতিপথ পরিবর্তন করে। কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। তাহলে বিহারের দুঃখ, আসলে বিহারের খুব বন্যা টন্যা করে দিত, সেজন্য এই কোশি নদীকে কি বলা হয়, বিহারের দুঃখ। নিম্ন গঙ্গা সমভূমি। এই নিম্ন গঙ্গা সমভূমিটি বিহারের পূর্ব ভাগ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর গড় উচ্চতা 30 মিটার। চূর্ণী, জলঙ্গি, ভাগীরথী, হুগলি, বিদ্যাধরী, পদ্মা হলো এই অঞ্চলের প্রধান নদী। এই সমভূমি 3-এর 2 অংশ আর কি বদ্বীপ সমভূমি নামে পরিচিত। 3 ভাগের 2 ভাগ আর কি। দিয়েছে এখানে খাড়ি, ম্যানগ্রোভ, বনভূমি, বালিয়াড়ি দেখা যায়। তিনি হচ্ছে ব্রহ্মপুত্র উপত্যকা। ব্রহ্মপুত্র উপত্যকার অপর নাম হচ্ছে অসম উপত্যকা। উত্তরে শিবালিক পর্বতমালা এবং দক্ষিণে মেঘালয় মালভূমির পাটকই, নাগা, গারো, খাসি, জয়ন্তিয়া, মিকির পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলে অসমে এই সমভূমি অবস্থিত। উপত্যকা দৈর্ঘ্যে 720 কিলোমিটার এবং প্রস্থে 60 থেকে 100 কিলোমিটার। নদ নদী দ্বারা এই সমভূমি গঠিত হয়েছে। এবার তো তোমাদের একটা পার্থক্য আসবে, ভাঙর ও খাদারের মধ্যে পার্থক্য। বিষয় হচ্ছে পার্থক্যের বিষয় প্রকৃতি ও অবস্থান হচ্ছে ভাঙর। ভাঙর হলো প্রাচীন পলীয় কাদামাটি দিয়ে গঠিত উপত্যকা থেকে দূরবর্তী সামান্য উঁচু সমভূমি। আর খাদার কি, খাদার হলো নতুন পলি মাটি দিয়ে গঠিত মূল নদী উপত্যকার প্লাবন সমভূমি। আর বিষয় বন্যার প্রকোপের বিষয়ে পার্থক্য কি, ভাঙরের ক্ষেত্রে বন্যা বিশেষ না হয় মাটির নবীকরণ প্রায় হয় না। আর খাদার ক্ষেত্রে প্রায় প্রতি বছর বন্যা হয়, নতুন পলি সঞ্চয়ের মাধ্যমে মাটির নবীকরণ হয়। আর উর্বরতার বিষয়ে কি পার্থক্য আছে ভাঙরের, কর্করীয় পললের আধিক্য থাকা এটি অনুর্বর ও কঙ্কর নামে পরিচিত। মানে এখানে কি এত কাকর আর কি, যে বালি কাকর, সেজন্য এখানে কঙ্কর নামে পরিচিত। আর খাদার কাদা, পলি ও জৈব পদার্থের আধিক্য থাকা এটি খুবই উর্বর। অর্থাৎ বুঝতেই পারছি যেখানে ফসল ভালো হয়, উর্বর মাটি হয়, কাদা, পলি আর জৈব পদার্থ বেশি আছে, সেজন্য খাদারে খুবই উর্বর। খাদার হচ্ছে খুবই উর্বর মাটি। এবার দেখো উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। অবস্থান ভারতের দক্ষিণ ভাগের মালভূমির 3 দিক সমুদ্র আর মহাসাগর দিয়ে ঘেরা। এরকম অবস্থানের জন্য একে বলা হয় উপদ্বীপীয় মালভূমি। এই মালভূমির উত্তর সীমান্তে আছে আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা, ভারমের এবং রাজমহল পাহাড়।
এই মালভূমির পশ্চিম ও পূর্ব দিকে আছে ভারতের পশ্চিম ও পূর্ব উপকূল, যা গিয়ে কন্যাকুমারিকা অন্তরূপে শেষ হয়েছে। উত্তর থেকে দক্ষিণে মালভূমিটির দৈর্ঘ্য প্রায় 1600 কিলোমিটার, 1600 কিলোমিটার, এবং পূর্ব থেকে পশ্চিমে এটি প্রায় 1400 কিলোমিটার চওড়া। অঞ্চলটির গড় উচ্চতা 600 থেকে 900 মিটার। ভারতের উপদ্বীপীয় মালভূমি গান্ডোয়ানা ল্যান্ডের অংশ। উপদ্বীপীয় মালভূমির আঞ্চলিক শ্রেণীবিভাগ। ভূ প্রকৃতির তারতম্য অনুসারে মালভূমিকে 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে দক্ষিণের মালভূমি, 2 মধ্য ভারতের উচ্চভূমি এবং 3 পূর্ব ভারতের উচ্চভূমি বা পূর্বাঞ্চল। দাক্ষিণাত্যের মালভূমি। ত্রিভুজ আকৃতি এই মালভূমির উত্তর ও উত্তর পূর্বে সাতপুরা মহাদেব ও মহাকাল পর্বত, পশ্চিমে পশ্চিমঘাট পর্বত এবং পূর্বে পূর্বঘাট পর্বত অবস্থিত। ভূপ্রকৃতি কি? ভূপ্রকৃতি অনুযায়ী দাক্ষিণাত্য মালভূমিকে এ পর্বত অংশে, বি মালভূমি অংশে ভাগ করা যায়। এটা এ পার্বত্য অংশ। তার মধ্যে এক হচ্ছে সাহাদ্রি বা পশ্চিমঘাট পর্বত। পশ্চিমঘাট পর্বত পশ্চিম উপকূলের সমান্তরালে উত্তর থেকে দক্ষিণে প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে আছে। এটি একটি তির্যকচ্যুত স্তূপ পর্বত এবং যা বর্তমানে ক্ষয়জাত পর্বতরূপে অবস্থিত। এই পর্বতে নাসিকের নিকট থলঘাট ও পুনের নিকট ভোরঘাট গিরিপথ অবস্থিত। পশ্চিমঘাট পর্বতের উত্তরের শৃঙ্গ হল কলসুবাই, 1646 মিটার, এবং এর সর্বদক্ষিণে অবস্থিত ভাভুলমালা, আবার শোনো, ভাভুলমালা 2339 মিটার হলো পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ। এবার 2 হচ্ছে নীলগিরি পর্বত। বস্তুত পশ্চিমঘাট পর্বতের দক্ষিণ অংশ হলো নীলগিরি পর্বত। পূর্বঘাট পর্বত নীলগিরিতে এসে মিলিত হয়েছে। এই পর্বতটি পালঘাট ফাঁক দ্বারা বিচ্ছিন্ন। এবার হচ্ছে দোদাবেতা, 2637 মিটার উচ্চতা হলো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে তোমার যদি প্রশ্ন আসে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা। আনাইমালাই, কার্ডামম ও পালনি পর্বত 3 দিক থেকে এসে নীলগিরি পর্বতে মিলিত হয়েছে। আনাইমালাই পর্বতের আনাইমুদি, যেটা উচ্চতা হচ্ছে 2695 মিটার, হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। তোমাদের প্রশ্ন আসে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তাহলে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমালাই পর্বতের আনাইমুদি। তোমাদের বলতে হবে আনাইমালাই পর্বতের আনাইমুদি, যেটার উচ্চতা 2695 মিটার, হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। 3 হচ্ছে পূর্বঘাট পর্বত বা মলাদ্রি। করমণ্ডল উপকূলের প্রায় সমান্তরালে বিচ্ছিন্ন কতকগুলি শৈলশিরার সমষ্টি হল পূর্বঘাট পর্বত বা মলয়াদ্রি। এটি ক্ষয়জাত পর্বত। পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাড়া। এর দক্ষিণের অংশ, সর্বোচ্চ অংশ পালকোন্ডা নামে পরিচিত। মহেন্দ্রগিরি, যেটা উচ্চতা 1501 মিটার, বা আরমাকোন্ডা 1680 মিটার, পূর্বঘাটের উল্লেখযোগ্য শৃঙ্গ। এরপরে 4 হচ্ছে সাতপুরা পর্বত। চ্যুতির ফলে সৃষ্ট নর্মদা ও তাপ্তি নদীর মাঝখানে অবস্থিত সাতপুরা হলো একটি হোস্ট ধূপগড়। 1350 মিটার হলো সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ। বি হচ্ছে মালভূমি অংশ। এর 3টি অংশ, যেটা এক হচ্ছে মহারাষ্ট্র মালভূমি। এটি বাসল জাতীয় লাভা দ্বারা গঠিত। এর পশ্চিম অংশে বিভিন্ন সময় ক্রমাগত লাভা স্তর সঞ্চিত হয়ে বহু ধাপ ও সিঁড়ি গঠন করেছে। তাই এই মালভূমিকে ডেকান ট্র্যাপ বলে। তোমাদের প্রশ্ন সে ডেকান ট্র্যাপ কি? আবার শোনো, ডেকান ট্র্যাপ কি? ডেকান ট্র্যাপ হচ্ছে মহারাষ্ট্র মালভূমির একটা অংশ। মহারাষ্ট্র মালভূমি এটি বাসল জাতীয় লাভা দ্বারা গঠিত। এর পশ্চিম অংশে বিভিন্ন সময়ে ক্রমাগত লাভা স্তর সঞ্চিত হয়ে বহু ধাপ বা সিঁড়ি গঠন করেছে। তাই এই মালভূমিকে ডেকান ট্র্যাপ বলে। অজন্তা পাহাড় এই মালভূমিতে অবস্থিত। 2 হচ্ছে কর্ণাটক মালভূমি। এটি সমপ্রায় ব্যবচ্ছিন্ন মালভূমি। এটি মহীশূর মালভূমি নামেও পরিচিত। এই মালভূমি পশ্চিমে মালনাদ ও পূর্বে ময়দান অংশে বিভক্ত। পশ্চিম অংশে পশ্চিমঘাট পর্বতের পাদদেশে উত্তর থেকে দক্ষিণে 320 কিলোমিটার লম্বা ও পূর্ব দিকে 35 কিলোমিটার চওড়া বেশ উঁচু নিচু ঢেউকালানো পাহাড়ময় ভূমিভাগ মালনাদ নামে পরিচিত। এর পূর্বাংশে অনুচ্চ ঢেউকালানো ভূমি ময়দান নামে পরিচিত। 3 হচ্ছে তেলেঙ্গানা মালভূমি। আর্কিয়ান যুগের নিচ শিলায় গঠিত এই মালভূমির উত্তরাংশ পর্বতময় ও দক্ষিণ অংশ তরঙ্গায়িত। এরপরে 2 নম্বর দেখো মধ্য ভারতের উচ্চভূমি। উত্তর থেকে পশ্চিমে আরাবল্লী, দক্ষিণে নর্মদা উপত্যকা ও পূর্বে রেওয়া মালভূমি দ্বারা মধ্য ভারতের উচ্চভূমি বেষ্টিত। ভূপ্রকৃতি কি? এই অঞ্চলের প্রধান ভূপ্রকৃতিক অংশগুলি হলো, এক হচ্ছে আরাবল্লী পর্বত। ভারতের উত্তর থেকে পশ্চিমে বিস্তৃত প্রায় 800 কিলোমিটার দীর্ঘ আরাবল্লী হলো ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত। তোমাদের যদি প্রশ্ন আসে একটা প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম বলো, তাহলে বলবে আরাবল্লী পর্বত হলো ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত। এখন এটি ক্ষয়জাত পর্বত রূপে অবস্থান করছে।
গুরু শিখর যেটা 1722 মিটার উচ্চতা এর সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? প্রশ্ন করলে বলবে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর, 1722 মিটার উচ্চতা। দুই হচ্ছে মারওয়ার উচ্চভূমি। আরাবল্লী পর্বতের পূর্ব দিকে অবস্থিত মারওয়ার উচ্চভূমি রাজস্থান উচ্চভূমি নামেও পরিচিত। 3 মধ্যভাগের মালভূমি। চম্বল নদী বিধৌত ও বালি মাটি গঠিত এই মালভূমি পাথার নামেই পরিচিত, এটি তরঙ্গায়িত মালভূমি। 4 হচ্ছে বুন্দেলখণ্ড উচ্চভূমি। গ্রানাইট ও নিজ শিলায় গঠিত এই অঞ্চলটির গড় উচ্চতা 300 থেকে 600 মিটার। 5 মালওয়া বা মালব্য উচ্চভূমি। বিন্ধ্য পর্বতের উত্তরে লাভা দিয়ে গঠিত এই মালভূমির গড় উচ্চতা 500 থেকে 600 মিটার। 6 রিয়া মালভূমি। মালব্য মালভূমির পূর্ব দিকে লাভা গঠিত রিয়া মালভূমি অঞ্চলটি তরঙ্গায়িত। 7 বিন্ধ্য পর্বত। এটি নর্মদা নদীর উত্তরে বেলে পাথর জাতীয় পাললিক শিলায় গঠিত। এই পর্বত দক্ষিণে খাড়া ঢালে নর্মদা নদীর গ্রস্ত উপত্যকায় নেমে গেছে, একে বিন্দের খাড়া ঢাল বলে। এই পর্বতের পূর্বাংশে কাইমুর পাহাড় অবস্থিত, এটি একটি ক্ষয়জাত স্তূপ পর্বত। তোমাদের যদি প্রশ্ন আসে এটা ক্ষয়জাত স্তূপ পর্বতের উদাহরণ, তার বলবে কাইমুর পাহাড়, এটা হচ্ছে ক্ষয়জাত স্তূপ পর্বতের উদাহরণ। 3 নম্বর হচ্ছে পূর্ব ভারতের উচ্চভূমি বা পূর্বাঞ্চল। মধ্য ভারতের উচ্চভূমির পূর্বে ও দাক্ষিণাত্য মালভূমির উত্তর থেকে পূর্বে পূর্ব ভারতের উচ্চভূমি অবস্থিত। এর ভূপ্রাকৃতিক অংশগুলো হলো, এক হচ্ছে বাগেলখণ্ড মালভূমি, এখানে গ্রানাইট শিলার উপর তরঙ্গায়িত মালভূমি ও গান্ডোয়ানা যুগের শিলার উপর ব্যবচ্ছিন্ন মালভূমি গড়ে উঠেছে। যে হচ্ছে ছোট নাগপুর মালভূমি। এই মালভূমি গ্রানাইট ও নিজ শিলায় গঠিত। এই মালভূমির পশ্চিমে অবস্থিত ল্যাটেরাইট বা লাভা গঠিত সমতল মস্তক বিশিষ্ট 1000 মিটারের উঁচু পাহাড়ি অংশকে পাঠ বলা হয়। 3 হচ্ছে মহানদী অববাহিকা বা ছত্তিশগড় অববাহিকা। মধ্যপ্রদেশ ও ওড়িশায় অবস্থিত মহানদী অববাহিকা গড়ে 200 মিটার উঁচু। এই অববাহিকার স্লেট ও চুনা পাথরের পাহাড় দিয়ে ঘেরা। এটি ছত্তিশগড় অববাহিকা নামেও পরিচিত। 4 হচ্ছে দণ্ডকারণ্য মালভূমি। ছত্তিশগড়ের দক্ষিণে দণ্ডকারণ্য মালভূমি অবস্থিত। এই অঞ্চল দিয়ে প্রবাহিত ইন্দ্রাবতী নদীতে চিত্রকোট জলপ্রপাত অবস্থিত। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে চিত্রকোট জলপ্রপাত কোথায় অবস্থিত, তা বলবে ছত্তিশগড়ের দক্ষিণে দণ্ডকারণ্য মালভূমি অবস্থিত। এই অঞ্চল দিয়ে প্রবাহিত ইন্দ্রাবতী নদীতে চিত্রকোট জলপ্রপাত অবস্থিত। উপকূলীয় সমভূমি অঞ্চল। কচ্ছের রান থেকে কন্যাকুমারিকা অন্তরীপ পর্যন্ত পশ্চিম উপকূলীয় সমভূমি এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশা সীমান্তে সুবর্ণরেখা নদী থেকে কন্যাকুমারিকা পর্যন্ত পূর্ব উপকূলীয় সমভূমির অবস্থান। এক হচ্ছে পশ্চিম উপকূলীয় সমভূমি। এই সমভূমির প্রধান 6টি বিভাগ হলো, এক হচ্ছে কচ্ছ উপদ্বীপ, সিন্ধু ও লুনি নদী দ্বারা গঠিত। এছাড়া উপহ্রদ, উপকূলীয় বালিয়াড়ি, ছোট ছোট টিলা ইত্যাদিও দেখা যায়। কচ্ছের উত্তরে বৃহৎ রান এবং দক্ষিণ পূর্বে ক্ষুদ্র রান অবস্থিত। 2 কাথিয়াবাড় উপদ্বীপ। এটি কচ্ছ উপদ্বীপের দক্ষিণে অবস্থিত। এই অংশের মধ্যভাগে গির ও মান্ডব পর্বত অবস্থিত। গির পর্বতের মাউন্ট গিরনার 1157 মিটার, এই অংশের সর্বোচ্চ শৃঙ্গ। 3 হচ্ছে গুজরাট সমভূমি। কচ্ছ ও কাথিয়াবাড় উপদ্বীপের পূর্ব দিকে অবস্থিত গুজরাট সমভূমি। এই সমভূমি তৈরি হয়েছে নর্মদা, তাপ্তি, মাহি ও সবরমতী নদী দ্বারা। 4 কোঙ্কণ সমভূমি। গুজরাট সমভূমির দক্ষিণে দমন থেকে শুরু করে আরো দক্ষিণে গোয়া পর্যন্ত প্রায় 500 কিলোমিটার দীর্ঘ এবং গড়ে 50 থেকে 80 কিলোমিটার প্রশস্ত সমতল ভূমির নাম কোঙ্কণ সমভূমি। 5 হচ্ছে কর্ণাটক সমভূমি। কোঙ্কণ সমভূমির দক্ষিণে গোয়া থেকে ম্যাঙ্গালোর পর্যন্ত প্রায় 225 কিলোমিটার দীর্ঘ এবং 30 থেকে 50 কিলোমিটার প্রশস্ত সমভূমিটি কর্ণাটক সমভূমি নামে পরিচিত। 6 কেরল সমভূমি বা মালাবার উপকূলীয় সমভূমি। ব্যাঙ্গালোর থেকে কন্যাকুমারিকা অন্তরীপ পর্যন্ত প্রায় 500 কিলোমিটার দীর্ঘ এবং গড়ে 96 কিলোমিটার প্রশস্ত উপকূলটি হলো কেরল সমভূমি বা মালাবার উপকূলীয় সমভূমি। এখানকার হ্রদ বা জলাভূমিকে বলা হয় কয়াল। তোমাদের প্রশ্ন আসে কয়াল কি, আবার শোনো কয়াল কি। কয়াল কি প্রশ্ন আসলে লিখতে হবে, ম্যাঙ্গালোর থেকে কন্যাকুমারিকা অন্তরীপ পর্যন্ত প্রায় 500 কিলোমিটার দীর্ঘ এবং গড়ে 96 কিলোমিটার প্রশস্ত উপকূলটি হলো কেরল সমভূমি বা মালাবার উপকূলীয় সমভূমি। এখানকার হ্রদ বা জলাভূমিকে বলা হয় কোয়াল। তার মানে যদি এক কথা লিখতে হয় তাহলে উপকূলীয় সমভূমি, যে মালাবার উপকূলীয় সমভূমির হ্রদ বা জলাভূমিকে বলা হয় কোয়াল বা কয়াল, উচ্চারণ হবে কয়াল। ভেম্বানাথ বৃহত্তম ও অষ্টমুদি হলো উল্লেখযোগ্য কয়াল। আর কয়ালের যদি উদাহরণ হয় ভেম্বানাথ আর অষ্টমুদি।
দেখো, পূর্ব উপকূলীয় সমভূমি, এই সমভূমির প্রধান তিনটি বিভাগ আছে। সেগুলো হচ্ছে উৎকল সমভূমি, উড়িষ্যার মূলত মহানদীর বদ্বীপ অংশে প্রায় 400 কিলোমিটার দীর্ঘ এই সমভূমি দেখা যায়। এই সমভূমিতে চিল্কা উপহ্রদ অবস্থিত। তাহলে চিল্কা উপহ্রদ কোথায় অবস্থিত? উৎকল সমভূমি অংশে চিল্কা উপহ্রদ অবস্থিত। হচ্ছে অন্ধ্র সমভূমি। উৎকল সমভূমির দক্ষিণে প্রায় চেন্নাইয়ের কাছাকাছি পুলিকট হ্রদ পর্যন্ত এর বিস্তৃতি। এই সমভূমিতে গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপে এই সমভূমিতে কিন্তু কৃষ্ণা নদীর বদ্বীপ অবস্থিত। তিন হচ্ছে তামিলনাড়ু সমভূমি। পুলিকট হ্রদ থেকে দক্ষিণে কুমারিকা অন্তরীপ পর্যন্ত প্রায় 675 কিলোমিটার দীর্ঘ এবং 100 কিলোমিটার প্রশস্ত এই সমভূমি কাবেরী নদীর বাহিত পলি দ্বারা গঠিত। এই সমভূমিতে কাবেরী নদী বদ্বীপ গঠন করেছে। কাবেরী নদীর বদ্বীপকে বলা হয় দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। তোমার যদি প্রশ্ন আসে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয়? কাবেরী নদীর বদ্বীপকে বলা হয় দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। দেখো, পশ্চিম উপকূলীয় সমভূমি এবং পূর্ব উপকূলীয় সমভূমির মধ্যে একটা তুলনার বিষয় হচ্ছে বিস্তৃতি। প্রথমে হচ্ছে পশ্চিম উপকূলীয় সমভূমি। ভারতের পশ্চিমাংশ বরাবর এটি উত্তর দিকে কচ্ছের রান থেকে দক্ষিণে কন্যাকুমারিকা অন্তরীপ পর্যন্ত বিস্তৃত। আর পূর্ব উপকূলীয় সমভূমি ভারতের পূর্বাংশ বরাবর উত্তর দিকে পশ্চিমবঙ্গ ও ওড়িশার সীমান্তের সুবর্ণরেখা নদী উপত্যকা থেকে দক্ষিণে কন্যাকুমারিকা অন্তরীপ পর্যন্ত বিস্তৃত। পার্থক্যের বিষয় প্রশস্ততা। পশ্চিম উপকূলীয় সমভূমি পশ্চিম উপকূল বিশেষ চওড়া নয়, এটি গড়ে 65 কিলোমিটার প্রশস্ত। আর পূর্ব উপকূলীয় সমভূমি পূর্ব উপকূল তুলনামূলকভাবে অধিক প্রশস্ত, এটি গড়ে 100 কিলোমিটার প্রশস্ত। পার্থক্যের বিষয় ঢালের প্রকৃতি। পশ্চিম উপকূলীয় সমভূমি পশ্চিম উপকূলের ভূমির ঢাল খাড়া ও তীব্র, ফলে নদীগুলি বদ্বীপ সৃষ্টি করতে পারেনি। কেন বদ্বীপ সৃষ্টি করতে পারেনি? পশ্চিম উপকূলের ভূমির ঢাল খাড়া ও তীব্র, ফলে নদীগুলি বদ্বীপ সৃষ্টি করতে পারেনি। আর পূর্ব উপকূলের সমভূমি পূর্ব উপকূল মৃদু ঢাল বিশিষ্ট। এখানে মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী নদীর উল্লেখযোগ্য নদীর বদ্বীপ দেখা যায়। এগুলো মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী এগুলো সব বদ্বীপ গঠন করতে দেখা যায়, কারণ হচ্ছে পূর্ব উপকূল মৃদু ঢাল বিশিষ্ট। পার্থক্য বিষয় হ্রদ ও বন্দর। পশ্চিম উপকূলের সমভূমি হ্রদ উপহ্রদের সংখ্যা বেশি। পশ্চিম উপকূলের সমভূমি পশ্চিম উপকূল ভগ্ন হয় এবং খাড়ির সংখ্যা বেশি থাকায় প্রচুর বন্দর গড়ে উঠেছে। তাহলে এই যে পশ্চিম উপকূলে বন্দর সংখ্যা বেশি, বন্দর গড়ে উঠেছে কারণ হচ্ছে না খাড়ির সংখ্যা বেশি, খাড়ির সংখ্যা বেশি থাকায় প্রচুর বন্দর গড়ে উঠেছে। আর পূর্ব উপকূলের সমভূমি হ্রদ উপত্যকার সংখ্যা কম, সরলরৈখিক উপরেখা ও খাড়ির অনুপস্থিতিতে বন্দর গড়ে ওঠার আদর্শ পরিবেশ তৈরি হয়নি। বন্দর গড়ে উঠতে খাড়ির উপস্থিতি দরকার হয়, সেটা এখানে নেই। এবার দেখো দ্বীপপুঞ্জ। অবস্থান অনুসারে ভারতের দ্বীপপুঞ্জ সমূহকে দুভাগে ভাগ করা হয়, যাতে এক হচ্ছে বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ। বঙ্গোপসাগরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হলো প্রধান। 265টি ছোট বড় দ্বীপ নিয়ে এই দ্বীপপুঞ্জ গঠিত। আন্দামান থেকে 120 কিলোমিটার দক্ষিণে নিকোবর দ্বীপপুঞ্জটি অবস্থিত। এই দ্বীপপুঞ্জের সবচেয়ে দক্ষিণে ইন্দিরা পয়েন্ট, যেটার নাম রাখা হচ্ছে পিগম্যালিয়ন পয়েন্ট, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু। তাহলে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট বা পিগম্যালিয়ন পয়েন্ট। উত্তর আন্দামানের স্যাডল পিক, যেটা 737 মিটার, এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। বেলে পাথরে গঠিত মাউন্ট হ্যারিয়ট এখানকার প্রধান পর্বত। এই যে মাউন্ট হ্যারিয়ট, এটা কোন পাথরে গঠিত? বেলে পাথরে। ব্যারেন ও নারকন্ডাম হলো এখানকার সুপ্ত আগ্নেয়গিরি। তোমার যদি প্রশ্ন আসে সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ দাও, তাহলে বলবে ব্যারেন ও নারকন্ডাম হলো সুপ্ত আগ্নেয়গিরি। দুই হচ্ছে আরব উপসাগরীয় দ্বীপপুঞ্জ। কেরল উপকূল থেকে পশ্চিমে প্রায় 324 কিলোমিটার দূরে আরব সাগরে 25টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত লাক্ষা দ্বীপপুঞ্জ। লাক্ষা, আমিনদ্বীপী ও মিনিকয় হলো এর প্রধান দ্বীপ। এগুলি সবই প্রবাল দ্বীপ। তোমার যদি প্রবাল দ্বীপের উদাহরণ আসে, তাহলে প্রবাল দ্বীপ যদি উদাহরণ আসে তাহলে বলবে লাক্ষা, আমিনদ্বীপী ও মিনিকয় হলো সব প্রবাল দ্বীপ। এবার দেখো ভারতের ভূপ্রকৃতি বিভাগ সমূহ যে পড়ালাম, এর গুরুত্বটা কি? এর গুরুত্ব হচ্ছে উত্তর পার্বত্য অঞ্চলের গুরুত্ব। প্রথমে মৌসুমী বৃষ্টিপাত ও জলবহন নিয়ন্ত্রণে, প্রতিরক্ষায়, নদী দ্বারা উর্বর সমভূমি গঠনে, জলবিদ্যুৎ উৎপাদনে, বনজ সম্পদ ও কৃষিজ সম্পদে এবং পর্যটনে পার্বত্য অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পার্বত্য অঞ্চলের গুরুত্ব আসলে কি হবে? মৌসুমী বৃষ্টিপাত, জলবায়ু নিয়ন্ত্রণ, এটা জলবায়ুকে নিয়ন্ত্রণ করে মৌসুমী বৃষ্টিপাত ঠিক মতো আসে আর কি। প্রতিরক্ষায়, নদী দ্বারা উর্বর সমভূমি গঠনে, জলবিদ্যুৎ উৎপাদনে, বনজ সম্পদ ও কৃষিজ সম্পদ এবং পর্যটনে পার্বত্য অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ। পার্বত্য অঞ্চলের লোকে সব ভ্রমণ করতে আসে, পর্যটন এখানে মূল জিনিস আর কি। পর্যটন এখানে খুবই গুরুত্বপূর্ণ। মালভূমির গুরুত্ব কি? মালভূমি হলো খনিজ ভাণ্ডার।
তাই খনিজ ভিত্তিক শিল্পে উঁচু নিচু ভূ প্রকৃতিতে জলবিদ্যুৎ উৎপাদনে, অর্থকরী ও বাণিজ্যিক শস্য উৎপাদনে ও ব্যবসা বাণিজ্যের জন্য মালভূমির গুরুত্ব অধিক। সমভূমির গুরুত্ব কি? এক হচ্ছে সমভূমি চাষ আবাদের খুবই উপযোগী। খাদ্যশস্য থেকে বাণিজ্যিক ও শিল্পের জন্য সব রকম ফসল এখানে উৎপন্ন হয়। 2, বৃহদায়তন ভারী ও মাঝারি শিল্প থেকে কুটির শিল্প সমস্তই সমভূমিতে গড়ে উঠেছে। 3, রেলপথ, সড়কপথ, জলপথের বিস্তার সম্ভব হয়েছে। 4, এখানে সমুদ্র বন্দর গড়ে উঠেছে যা সমুদ্র পথে বাণিজ্যের প্রসার ঘটানোর সহায়ক। 5, কৃষি, খনি, শিল্প, ব্যবসা বাণিজ্য প্রভৃতির ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের প্রত্যক্ষ ও পরোক্ষ সুযোগ করে দিয়েছে সমভূমি। 6, নগরের বিকাশ ও প্রসার এবং সাংস্কৃতিক উন্নতিতে সমভূমি, এই যে সাংস্কৃতিক যে উন্নতি সমভূমিকে কেন্দ্র করেই ঘটছে আর কি। সমভূমি দেখো দেখো পার্বত্য অঞ্চলও যেমন দরকার সেরকম সমভূমিরও দরকার, সেরকম সমস্ত জায়গায় সমান আর কি। যেমন মালভূমিও দরকার, প্রত্যেকটা জিনিসই একে অন্যের পরিপূরক, কারণ একটা না থাকলে আর একটা না। এই জন্য ভারতে এত সুবিধা আর কি। ভারতে এই জন্য উপমহাদেশের সঙ্গে তুলনা করেছে, যেখানে সমভূমি আছে, পার্বত্য অঞ্চল আছে, আবার সব রকম দ্বীপপুঞ্জ আছে, সবকিছু আছে, এই জন্য একে মহাদেশের সঙ্গে তুলনা করেছে। এবার একটু জেনে রাখো, 1951 সালে জনগণনা আয়োগ তথ্যানুসারে ভারতের মধ্যে আর কি মোট ভূখণ্ডের 10.7% এলাকা পর্বতময়, 18.6% এলাকা পাহাড়, আর 27.7% এলাকা মালভূমি এবং অবশিষ্ট 43% এলাকায় সমভূমি দেখা যায়, যে ভারতের আর কি। ঠিক আছে, সমভূমি দেখা যায়। স্টুডেন্টস, আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।